আসসালামু আলাইকুম। বিসিএস বিকন লার্ন উইথ মাশকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনাদের আগামী 40তম বিসিএস প্রস্তুতিকে আরো শানিত করার লক্ষ্যে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির উপরে ভিত্তি করে ইতিমধ্যে 2 পর্বের ভিডিও টিউটোরিয়াল আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আরো কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা বিগত 2টি ভিডিও টিউটোরিয়ালে ইতিমধ্যে একটি শর্ট সাজেশন দিয়েছিলাম। আজকের এই পর্বে আমরা আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এখান থেকে যে 4 মার্কের কোশ্চেন এসে থাকে এবং কত সহজে এখান থেকে প্রিপারেশন নেওয়া যেতে পারে সে সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি আলোচনায় যাচ্ছি। আঞ্চলিক সংগঠন সমূহ এখান থেকে 2 মার্ক এসে থাকে, আবার বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এখান থেকে 2 মার্ক এসে থাকে। আঞ্চলিক সংগঠন সমূহ এখান থেকে অনেকগুলো সংগঠন বা প্রতিষ্ঠানাদি রয়েছে, সবগুলো সংগঠন পড়ার কোনো প্রয়োজন নেই। এখান থেকে গুরুত্বপূর্ণ যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোই শুধুমাত্র আমরা এখান থেকে আলোচনা করব। এর মধ্যে থেকে সর্বপ্রথমে আরব লীগ নিয়ে একটু আলোচনা করব। আরব লীগ থেকে আগামী 40তম বিসিএস পরীক্ষায় কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আরব বিশ্বের ভৌগোলিক অবস্থাকে সুসংহত করার জন্য, বিশেষ করে পশ্চিমা দেশের আগ্রাসন থেকে, রাজনৈতিক এবং অর্থনৈতিক আগ্রাসন থেকে আরব বিশ্বের রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য আরব লীগ প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1945 সালে। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আরব লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়। আমরা বলেছিলাম এটি প্রতিষ্ঠিত হয় 22 মার্চ 1945 সালে। এর সদর দপ্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর সদর দপ্তর অবস্থিত মিশরের রাজধানী কায়রোতে। কায়রো মিশর এটি নিয়ে একটু আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই জানেন 1978 সালে যখন ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হলো মিশর এবং ইসরায়েলের মধ্যে, তখন আরব বিশ্বের রাষ্ট্রগুলো ভাবলো সম্ভবত মিশর ইসরায়েলের সাথে আঘাত করতে যাচ্ছে, আর এতে করে আরব বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো মিশরের উপরে নাখোশ হলো এবং তারা একটি ডিসিশন নিল আরব লীগ থেকে মিশরকে বহিষ্কার করার জন্য, যার ফলশ্রুতিতে কিন্তু এর সদর দপ্তর কায়রো থেকে তিউনিসিয়াতে প্রথমে স্থানান্তর করা হয়। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে এর সদর দপ্তর কায়রোতে থাকলেও পরবর্তীতে তিউনিসিয়াতে কিন্তু এর সদর দপ্তর আপনার স্থাপন করা হয়। তিউনিসিয়াতে এর সদর দপ্তর স্থাপন করা হয়। এর পরবর্তীতে আবার যখন মিশর 1989 সালে এসে যখন আরব লীগের মধ্যে যোগদান করে, তখন আবারও এর সদর দপ্তর তিউনিসিয়া থেকে মিশরের রাজধানী কায়রোতে স্থাপন করা হয়। এখান থেকে এই কোশ্চেনগুলো জেনে নেবেন। তবে বিসিএস পরীক্ষার জন্য সবচাইতে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আরব লীগের অন্তর্ভুক্ত যে 22টি রাষ্ট্র রয়েছে সেই 22টি রাষ্ট্রগুলো, অর্থাৎ কোশ্চেন এসে থাকে যে আরব লীগের অন্তর্ভুক্ত কোন দেশগুলো আর আরব লীগের অন্তর্ভুক্ত কোন দেশগুলো নয়। আরব লীগের অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি, এই নিয়ে বিগত 14তম বিসিএস পরীক্ষায় একটি কোশ্চেন এসেছিল যে নিচের কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়। সেক্ষেত্রে আনসার ছিল কিন্তু ইরান। এই কোশ্চেনটুকুকে মনে রাখার চেষ্টা করবেন। এ পর্যায়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আরব লীগের যে 22টি রাষ্ট্র আছে এই 22টি রাষ্ট্রকে কিভাবে সংক্ষিপ্ত একটি টেকনিকের মাধ্যমে মনে রাখা যেতে পারে। আমরা সর্বপ্রথমে টেকনিকটি আপনাদের সামনে উপস্থাপন করছি। জায়গা স্বল্পতার কারণে আমরা তারপরে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের সামনে যে সৌদি আমির কাইকুই, এরপরে হচ্ছে ওমান জলে বাসি তুই। সৌদি আমির কাইকুই, ওমান জলে বাসি তুই। সোমা মরে আলজেরিয়ায়। এরপরে হচ্ছে মৌরিতানিয়া তিউনিসিয়ায়। এরপরে আরো একটি রয়েছে যে যুবতী মিলি আনারস ফেলে একটি কাম পরে সুদান বাদ গেলে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে টেকনিকটি অনেক কঠিন, কিন্তু জনপ্রিয় এই টেকনিকটি কিন্তু খুব সহজে আপনি মনে রাখতে পারেন। তারপরেও আপনাদের জ্ঞাতার্থে একটি তথ্য জানিয়ে দিচ্ছে জনপ্রিয় এটি
টেকনিকটি কিন্তু নেওয়া হয়েছে বিশ্ব প্রবাহ বইয়ের রচয়িতা এবং দেশ বরেণ্য শিক্ষক প্রলয় পাল স্যারের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা এই ভিডিও টিউটোরিয়ালটির মধ্যে এই টেকনিকটিকে অন্তর্ভুক্ত করেছি। আমরা 22টি রাষ্ট্রকে তাহলে কিভাবে মনে রাখবো? এই টেকনিকটি অনেক বড় মনে হলেও আপনি ঠিক এইভাবে পড়ার চেষ্টা করবেন, এভাবে যে সৌদি আমির কাই কুই, ওমান জলে বাসি তুই। এইরকম করে বেশ কয়েকবার যদি আপনি এটি আবৃত্তি করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের সামনে এটি স্পষ্ট হয়ে যাবে। আমরা আরব লীগের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তার উপর ভিত্তি করে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম এবং কিভাবে স্লোগানের মাধ্যমে এটিকে উপস্থাপন করা যায় সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমরা আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোকে এখন আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সৌদি দ্বারা সৌদি আরবকে বুঝিয়েছি, আমির দ্বারা সংযুক্ত আরব আমিরাতকে বুঝেছি, কা দ্বারা কাতারকে বুঝেছি, ই দ্বারা ইরাককে বুঝেছি, কু দ্বারা কুয়েতকে বুঝেছি, ই দ্বারা ইয়েমেনকে বুঝিয়েছি, ওমান দ্বারা ওমানকে, জ দ্বারা জর্ডানকে, লে দ্বারা লেবাননকে, বা দ্বারা বাহরাইনকে, সি দ্বারা সিরিয়াকে, তু দ্বারা তুরস্ককে আমরা বুঝেছি, সোমা দ্বারা সোমালিয়াকে বুঝেছি, মরে দ্বারা মরক্কোকে বুঝেছি, আলজেরিয়া দ্বারা আলজেরিয়া, মৌরিতানিয়া দ্বারা মৌরিতানিয়াকে বুঝিয়েছি, তিউনিসিয়া দ্বারা তিউনিসিয়া, জিবুতি দ্বারা আমরা জিবুতিকে বুঝিয়েছি, এটি মনে রাখার চেষ্টা করবেন। মি দ্বারা মিশরকে, লি দ্বারা লিবিয়াকে বুঝিয়েছি, আনারস দ্বারা আমরা কমরসকে বুঝিয়েছি, ফেলে দ্বারা ফিলিস্তিনকে আমরা বুঝিয়েছি, এরপরে সুদান দ্বারা আমরা সুদানকে বুঝিয়েছি। ঠিক এই 22টি রাষ্ট্রকে সময় স্বল্পতার কারণে আমরা এটিকে লিখতে পারলাম না, জাস্ট আমরা ব্যাখ্যা করলাম যে কোনটা দ্বারা কি বুঝিয়েছি। একটি কথা বারবার মনে রাখবেন যে আরব লীগের অন্তর্ভুক্ত যে 22টি রাষ্ট্র আছে এখান থেকে কোশ্চেন আসার সমূহ সম্ভাবনা রয়েছে আগামী 40তম বিসিএস পরীক্ষায়। আমরা আরব লীগ নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। এ পর্যায়ে আসিয়ান থেকে কি প্যাটার্নের বা কি ধাঁচের কোশ্চেন গুলো আসতে পারে সেটি নিয়েও আলোচনা করব। আসিয়ানের কথা যখন আসে তখন মনে পড়ে যায় দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির কথা। দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবং সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো ভাবলো একটি সংগঠন তৈরি করার জন্য এবং পরবর্তীতে 1967 সালে এসে তারা এই অর্গানাইজেশনটি করতে সক্ষম হয়। আমরা বলছিলাম আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়, এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোকে নিয়ে গঠিত হয়। আমরা বলছিলাম প্রতিষ্ঠিত হয় আপনার 1967 সালে। প্রতিষ্ঠিত হয় 1967 সালে। এর সদর দপ্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখার চেষ্টা করবেন এবং সালটুকুকেও কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। সদর দপ্তর আমরা বলছিলাম ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে কিন্তু এর সদর দপ্তর অবস্থিত। জাকার্তা, ইন্দোনেশিয়া। জাকার্তা, ইন্দোনেশিয়া। এরপরে এই আসিয়ানের অন্তর্ভুক্ত কয়টি দেশ রয়েছে এ নিয়েও কিন্তু কোশ্চেন এসে থাকে। এর বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 10টি। সদস্য সংখ্যা 10টি এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি এ নিয়েও কিন্তু বিশেষ পরীক্ষায় কোশ্চেন এসে থাকে। সর্বশেষ সদস্য রাষ্ট্র আপনার হচ্ছে কম্বোডিয়া। জাস্ট এখান থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার চেষ্টা করবেন। আর রিটেন পরীক্ষার জন্য মনে রাখবেন আমরা বলছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতিকে সুসংহত করার জন্য সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে আসিয়ান প্রতিষ্ঠিত হয় এবং আসিয়ান প্রতিষ্ঠা হওয়ার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার কি কি ধরনের পরিবর্তন সাধিত হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে তারা কি ধরনের ভূমিকা রাখছে এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু অবশ্যই জানা প্রয়োজন এবং ডেটা আকারে সেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এ পর্যায়ে আসিয়ানের অন্তর্ভুক্ত কোনটি দেশ আর কোনটি নয় এই সংক্রান্ত কিন্তু অপশন দিয়ে কোশ্চেন আসতে পারে। আমরা এ নিয়ে একটি টেকনিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং খুব সহজে অনেকদিন পর্যন্ত এমনকি পরীক্ষার হলেও খুব সহজে আপনি মনে রাখতে পারবেন। আমরা বলছিলাম আসিয়ানের অন্তর্ভুক্ত যে 10টি রাষ্ট্র সেটিকে একটি টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় এভাবে যে ইটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। একটি কথা বারবার মনে রাখবেন যে এগুলো টেকনিক ছাড়া কিন্তু আপনি পরীক্ষার হলে কখনো মনে রাখতে পারবেন না যদি টেকনিক আপনার খুব সহজে আয়ত্ত না করা যায়। ই দ্বারা আমরা ইস্ট তিমুর বা পূর্ব তিমুরকে বুঝেছি, টি দ্বারা আমরা থাইল্যান্ডকে বুঝেছি, ভি দ্বারা ভিয়েতনামকে বুঝেছি, এফ দ্বারা ফিলিপাইনকে বুঝেছি, আই দ্বারা ইন্দোনেশিয়াকে বুঝেছি, এল দ্বারা লাওসকে বুঝেছি, এম দ্বারা মালয়েশিয়াকে বুঝেছি, বি দ্বারা ব্রুনাইকে বুঝেছি, সি দ্বারা কম্বোডিয়াকে বুঝেছি এবং এস দ্বারা সিঙ্গাপুরকে বুঝেছি। আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো দেশ এখানে লিখলাম না, জাস্ট অ্যাটেন্টিভলি শোনার চেষ্টা করবেন যে এটি দ্বারা কি আমরা বোঝালাম। আসিয়ানের যে অন্তর্ভুক্ত 10টি রাষ্ট্র এখানে এই টেকনিকের মাধ্যমে আপনি অনেক দিন পর্যন্ত মনে রাখবেন। ইটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, তার মানে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে আসিয়ানের অন্তর্ভুক্ত কোন দেশ আর আসিয়ানের অন্তর্ভুক্ত নয় কোন দেশ। এখন আমরা দেখব বেনেলাক্স নিয়ে।
আমরা কিন্তু বিগত কয়েকটি কোশ্চেনকে অ্যানালাইসিস করে মূলত দেখেছি আঞ্চলিক সংগঠন সমূহের মধ্য থেকে এই কয়েকটির মধ্য থেকেই বারবার ঘুরিয়ে ফিরে কোশ্চেন হয়। এখন আমরা দেখব নিয়ে কি ধরনের কোশ্চেন আসতে পারে। বেনেলাক্স কত সালে প্রতিষ্ঠিত হয় সর্বপ্রথমে এটি নিয়ে আলোচনা করবেন। ইউরোপের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিশেষ করে এই তিনটি রাষ্ট্র ভাবলো যে বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ, তারা ভাবলো পরস্পরের মধ্যে কিভাবে সহযোগিতা বৃদ্ধি করা যায়, অর্থনৈতিক সম্পর্ককে উন্নয়ন করা যায় এবং সামাজিক সম্পর্ককে আরো উন্নয়ন করা যায়। এই মহান লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হলো বেনেলাক্স 1948 সালে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম বেনেলাক্সের কথা, এটি প্রতিষ্ঠিত হয় 1948 সালে। এর সদর দপ্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। আমরা বলছিলাম বেলজিয়ামের ব্রাসেলসে এর সদর দপ্তর অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলস। এখানে অনেকেই এটিকে টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করে বেনেলাক্সের অন্তর্ভুক্ত যে তিনটি রাষ্ট্র সেটি হচ্ছে বেলুনের মাধ্যমে, এই কথা লেখার মাধ্যমে। বেলুন, বে দ্বারা আমরা বেলজিয়ামকে বুঝেছি, লু দ্বারা লুক্সেমবার্গকে এবং ন দ্বারা নেদারল্যান্ডকে আমরা বুঝেছি। অথবা এখান থেকে আপনি মনে রাখতে পারেন যে বিই দ্বারা বেলজিয়ামকে বোঝানো হয়েছে, এনই দ্বারা নেদারল্যান্ডকে, এলইউএক্স দ্বারা লুক্সেমবার্গকে বোঝানো হয়েছে। এখান থেকে এটি মনে রাখার চেষ্টা করবেন। আমরা বারবার বলছিলাম যে অনেকগুলো কিন্তু সংগঠন রয়েছে, মনে হচ্ছে যে এখানেই তো অনেকগুলো সংগঠন হয়ে গেছে, কিন্তু তারপরেও আমরা একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোনটি বাদ দেবেন এখান থেকে আর কোনটি বাদ দেবেন না। এখন আমরা সার্ক নিয়ে আলোচনা করব। সার্ক নিয়ে যে কোশ্চেনগুলো আগামী বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত, সার্ক জ্বালানি ব্যবস্থা কেন্দ্র কোথায় অবস্থিত। এই সংক্রান্ত কোশ্চেনগুলোই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। একটি কথা বারবার মনে রাখবেন যে সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সংক্রান্ত কোশ্চেন আসার কিন্তু দিন শেষ হয়ে গেছে। এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও যদি এসে যায় পরীক্ষায় তাহলে মনে রাখার চেষ্টা করবেন সার্ক এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় 1985 সালের 8 ডিসেম্বরে। 8 ডিসেম্বর এটি ঢাকাতে প্রতিষ্ঠিত হয় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। আমরা বলছিলাম 1985 সালের 8 ডিসেম্বর সার্ক এটি প্রতিষ্ঠিত হয়, যার সচিবালয় অবস্থিত কাঠমান্ডুতে। এই কোশ্চেনটি বেশ কয়েকবার এসেছে যে সার্কের সচিবালয় কোথায় অবস্থিত, এটি কাঠমান্ডুতে অবস্থিত। এখানে আরো একটি কোশ্চেন আসে, সর্বপ্রথমে সার্ক 7টি দেশকে নিয়ে যাত্রা করলেও পরবর্তীতে কত সালে আফগানিস্তান এর মধ্যে অন্তর্ভুক্ত হয়, এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ 2007 সালে এসে আফগানিস্তান ভাবে যে তারাও অর্থনৈতিক দিক দিয়ে এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে তাদেরও এখানে আসা প্রয়োজন, আর এই জন্য তারা কিন্তু এখানে যোগদান করে। আমরা বলছিলাম আফগানিস্তানের কথা, আফগানিস্তান 2007 সালে এসে এখানে অংশগ্রহণ করে। আমরা বলছিলাম সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত, এগুলোকে আমরা কিন্তু টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। সর্বপ্রথমে দেখা যাক সার্ক কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র, সার্ক কৃষি কেন্দ্র এটি কিন্তু ঢাকাতে অবস্থিত। ঢাকা বাংলাদেশ, এটি মনে রাখার চেষ্টা করবেন। সার্ক কৃষি কেন্দ্র, বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের কৃষির উপরে অন্যান্য দেশের কিন্তু একটি টান রয়েছে এবং অন্যান্য দেশ ভাবে কিভাবে বাংলাদেশ কৃষির দিক দিয়ে সমৃদ্ধি লাভ করেছে, আর এজন্যই মূলত সার্ক কৃষি গবেষণা কেন্দ্র বা সার্ক কৃষি কেন্দ্র এটি ঢাকাতে অবস্থিত। এটি মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ তার মানে কৃষি কেন্দ্র তো অবশ্যই ঢাকাতেই মূলত হবে, ইসিট? তাহলে আমরা এখান থেকে এটি দেখলাম। এরপরে আপনার সার্ক মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন নামে কিন্তু একটি অর্গানাইজেশন আছে, সার্ক, যেটাকে বলা হয় এসএমআরসি। এটিকে না লিখে এভাবে কিন্তু লেখা থাকতে পারে পরীক্ষার হলে, জাস্ট মনে রাখবেন এস দ্বারা সার্ককে বোঝানো হয়েছে, এম দ্বারা মেটিওরোলজিক্যালকে, আর দ্বারা রিসার্চকে এবং সি দ্বারা সেন্টারকে বোঝানো হয়েছে। সার্ক মেটিওরোলজিক্যাল রিসার্চ সেন্টার এটিও কিন্তু ঢাকাতে অবস্থিত, এটি মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা আসবো সার্ক জ্বালানি কেন্দ্র কোথায় অবস্থিত। সার্ক জ্বালানি কেন্দ্র এটি কিন্তু আপনার পাকিস্তানের ইসলামাবাদে, পাকিস্তানের ইসলামাবাদ। আচ্ছা, জ্বালানি কেন্দ্র যে পাকিস্তানের ইসলামাবাদ, এটিকে কিভাবে মনে রাখবেন? আপনাদের মধ্যে অনেকেই জানেন যে পাকিস্তান কিন্তু জ্বালাও পোড়াইতে সবচাইতে বেশি বিশ্বস্ত এবং অতর্কিত হামলাতে বেশি বিশ্বস্ত, এবং অতর্কিত হামলা সেখানে হয় এবং বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করে কিভাবে মানুষের মধ্যে হাঙ্গা দাঙ্গামা সৃষ্টি করা যায় এই নিয়ে চিন্তা ভাবনা করে থাকে। তার মানে সার্ক জ্বালানি কেন্দ্র ইসলামাবাদে অবস্থিত। জাস্ট এখান থেকে
মনে রাখার চেষ্টা করবেন। আমরা বারবার বলছিলাম যে টেকনিকের মাধ্যমে নিছক টেকনিক গুলো মনে হলেও এগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেকদিন পর্যন্ত তথ্যগুলো মনে রাখতে পারবেন। এখন আমরা দেখবো সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র নয়াদিল্লিতে অবস্থিত। এই কোশ্চেনটিকে মনে রাখবেন। আরো একটি কোশ্চেন এসে থাকে যে সার্ক যক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত। সার্ক যক্ষা কেন্দ্র কিন্তু কাঠমান্ডুতে অবস্থিত। আরো একটি কোশ্চেন এসে থাকে সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত। সার্ক বন গবেষণা কেন্দ্র এটি কিন্তু থিম্পুতে অবস্থিত। থিম্পু, ভুটান। যেহেতু বিসিএস পরীক্ষায় সার থেকে কোশ্চেন আসতে পারে, তার মানে আপনি এই সংক্রান্ত কোশ্চেন গুলোর উপরে বেশি গুরুত্ব দিবেন এবং সালটুকুকে জাস্ট মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে আরো কিছু কোশ্চেন আসতে পারে যে সারভুক্ত যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে কোন দেশের মাথাপিছু আয়ের পরিমাণ সবচাইতে বেশি, সেক্ষেত্রে আনসার কিন্তু হয়ে যাবে। আর এখান থেকে আরো একটি কোশ্চেন আসে যে সারভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার সবচাইতে বেশি কোন দেশে, সেক্ষেত্রেও আনসার কিন্তু হয়ে যাবে আপনার মালদ্বীপ। আমরা সার্ক নিয়ে আলোচনা করলাম। সার্ক থেকে সাধারণত এই সংক্রান্ত কোশ্চেন গুলোই এসে থাকে। এখন আমরা দেখব ওআইসি। আমরা বলছিলাম এগুলো কিন্তু হটকেক এবং এগুলো বাদ দেওয়ার কিন্তু কোনো অবকাশ নেই, এগুলো বাদ দেওয়া যাবে না। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, এই কোশ্চেনটি গুরুত্বপূর্ণ। এটি কিন্তু 1969 সালে প্রতিষ্ঠিত হয়। 1969 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর কিন্তু জেদ্দা, সৌদি আরবে। জেদ্দা, সৌদি আরব। জেদ্দা, সৌদি আরব। ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এখান থেকে এই কোশ্চেনটি এসে থাকে। আরো একটি কোশ্চেন ওআইসি কে কেন্দ্র করে এসে থাকে যে মুসলিম প্রধান না হয়েও ওআইসি এর অন্তর্ভুক্ত কোন কোন দেশগুলো আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু দেশের কথা বলা যেতে পারে। এই দেশগুলো আমরা একটি টেকনিকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি পরীক্ষায় খুব সহজে আনসার করতে পারবেন যদি এসে যায়। আমরা বলছিলাম সুমো ক্যাবিনে বসে গান গাও। এই টেকনিক গুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। সুদের আমরা সুরিনামকে বুঝেছি, মোদারা মোজাম্বিককে বুঝেছি, তারা ক্যামেরুনকে বুঝেছি, বেনি দ্বারা বেনিনকে বুঝিয়েছি, এরপরে গাদার আমরা গায়নাকে বুঝিয়েছি, এরপরে উদরা আমরা উগান্ডাকে বুঝিয়েছি। অর্থাৎ এই কয়েকটি রাষ্ট্র কিন্তু আপনার ওআইসি এর মধ্যে অন্তর্ভুক্ত, যদিও তারা মুসলিম সদস্য রাষ্ট্র নয়। এই কোশ্চেনটুকু কি আপনি এখান থেকে পড়ে রাখার চেষ্টা করবেন। এবং এখান থেকে আরো একটি কোশ্চেন আসে যে বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে। বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কত সালে সদস্য পদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ ওআইসি এর সদস্য পদ লাভ করে থাকে। এই কোশ্চেনটুকুকে মনে রাখবেন। তার মানে আমরা দেখলাম কি যে প্রথমে ওআইসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এর সদর দপ্তর কোথায় অবস্থিত, বাংলাদেশ কত সালে এর সদস্য পদ লাভ করে, আর কোন দেশগুলো মুসলমান প্রধান না হওয়ার পরেও এই ওআইসি এর মধ্যে অন্তর্ভুক্ত। এটি জাস্ট পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখান থেকে এর বাহিরে আর কোনো কোশ্চেন আসবে না। এখন আমরা দেখব আরো একটি হটকেক, সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিসিএস পরীক্ষায় কিন্তু বেশ কয়েকবার কোশ্চেন এসেছে। আগামী বিসিএস পরীক্ষার জন্য সমূহ সম্ভাবনা রয়েছে। 40তম বিসিএস এর জন্য মনে রাখবেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে কোশ্চেন আসতে পারে। ইউরোপীয় ইউনিয়ন নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইউরোপের অর্থনীতি প্রায় ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই ইউরোপের কিছু রাষ্ট্র ভাবলো ইউরোপের অর্থনীতিকে সমৃদ্ধশালী করা, সেই সাথে সাথে নিজেদের মধ্যে যে উৎপাদিত পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর উপরে কম শুল্কের মাধ্যমে একটি সাধারণ বাজার সৃষ্টি করা। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়নের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য কিন্তু ছিল আপনার একটি সাধারণ বাজার সৃষ্টি করা। সাধারণ বাজার সৃষ্টি করা আপনার শুল্ক হ্রাসের মাধ্যমে। এটি কিন্তু ছিল মূল লক্ষ্য, শুল্ক হ্রাসের মাধ্যমে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে সৃষ্টি হলো এই ইতিহাস একটু আমরা জেনে নেব, কেননা রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম ইউরোপীয় ইউনিয়নের কথা। ইউরোপের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তারা সর্বপ্রথমে ইইসি নামে একটি অর্গানাইজেশন করে রোম চুক্তির মাধ্যমে। ইইসি বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এর পূর্ণরূপকে আপনি মনে রাখবেন যে ইইসি কত সালে গঠিত হয়। এটি কিন্তু 1957 সালে রোম চুক্তির মাধ্যমে গঠিত হয়। আমরা বলছিলাম রোম চুক্তির কথা। রোম চুক্তির মাধ্যমে ইইসি গঠিত হয়।
এরপরে 1992 সালে এসে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো ভাবলো এর নাম পরিবর্তন করা দরকার, আর এর নাম পরিবর্তন করে তারা ইউরোপীয় ইউনিয়ন রাখবে এই বলে একটি চুক্তি স্বাক্ষরিত হয় 1992 সালে। আমরা বলছিলাম 1992 সালের কথা, এর নাম ইউরোপীয় ইউনিয়ন করা হয়, আবার এটি কার্যকর মূলত হয় 1993 সাল থেকে। তাহলে বিসিএস পরীক্ষায় কোশ্চিন আসতে পারে যে ইউরোপীয় ইউনিয়ন কত সাল থেকে কার্যক্রম পরিচালনা করে, সেক্ষেত্রে আনসার কিন্তু হয়ে যাবে 1993 সালে। আরো একটি কোশ্চিন বারবার ঘুরিয়ে ফিরে আসে যে ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়, এটি কিন্তু আপনার ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে গঠিত হয়। তাহলে এখানে কিন্তু ভেরি কনফিউজিং একটি কোশ্চেন, সেটি হচ্ছে সর্বপ্রথমে ইউরোপীয় ইউনিয়ন কোন চুক্তির মাধ্যমে গঠিত হয়। অনেকে আনসার দিয়ে থাকে রোম চুক্তির মাধ্যমে। আসলে রোম চুক্তির মাধ্যমে সর্বপ্রথমে ইইসি বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি এটি প্রথমে গঠিত হয়, এরপরে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়, এটি মনে রাখার চেষ্টা করবেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে আরো একটি কোশ্চিন আসার সমূহ সম্ভাবনা রয়েছে রিটেন পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য, সেটি হচ্ছে ব্রেক্সিট। ব্রেক্সিট নিয়ে একটু আলোচনা করব। ব্রেক্সিট মূলত কি সেটি নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় ব্রেক্সিট। আমরা বলছিলাম ব্রেক্সিটের কথা। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে কিনা এ নিয়ে ব্রিটিশরা ভাবলো একটি গণভোট করা প্রয়োজন। আর এই গণভোট কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল এটি কিন্তু বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি অনুষ্ঠিত হয়েছিল 23 মার্চ 2016 সালে। এই সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গণভোট কত সালে অনুষ্ঠিত হয়েছিল। এখানে ব্রিটেনের প্রায় 1% লোকেরা মূলত এখানে সাপোর্ট দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পক্ষে। আরো একটি কোশ্চেন এখান থেকে এসে থাকে যে ব্রেক্সিট তাহলে কি। ব্রেক্সিট আমরা বলছিলাম রিটেন পরীক্ষার জন্য যে ব্রেক্সিট কি, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটিকে বলা হয় ব্রেক্সিট। আর এর গণভোট অনুষ্ঠিত হয়েছিল 23 মার্চ 2016 তারিখে। যা হোক, এখান থেকে এই কোশ্চেন গুলো আসে। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে আরো একটি কোশ্চেন আসতে পারে, সেটি হচ্ছে এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি। বর্তমান সদস্য রাষ্ট্র কিন্তু 28টি। এই কোশ্চেনটিকে মনে রাখবেন। এবং ইউরো মুদ্রাকে কেন্দ্র করে কিন্তু কোশ্চেন এসে থাকে। ইউরো মুদ্রাকে ঘিরে কি ধরনের কোশ্চেন আপনি পড়ে নেবেন সেটি হচ্ছে ইউরো মুদ্রা কতটি দেশে চালু আছে। ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত প্রায় প্রত্যেকটি দেশে ইউরো মুদ্রা চালু আছে, কিন্তু তারপরেও বর্তমানে 19টি দেশে ইউরো মুদ্রা চালু আছে। এবং সর্বশেষ লিথুনিয়াতে 2015 সালে আমরা বলছিলাম 2015 সালে ইউরো মুদ্রা চালু হয়। বিশেষ পরীক্ষায় আরো একটি কোশ্চেন আসে যে ইউরোপীয় ইউনিয়ন গঠন করার জন্য কোন দেশের কোনো ভূমিকা ছিল না। সেক্ষেত্রে আনসার কিন্তু হয়ে যাবে ব্রিটেন বা যুক্তরাজ্য। কেননা সর্বপ্রথমে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য রাষ্ট্রগুলো তারা ভেবেছিল কিভাবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিকে সমৃদ্ধ করা যায় এবং কিভাবে বিনা শুল্কের মাধ্যমে বা শুল্ক হ্রাসের মাধ্যমে কিভাবে উৎপাদিত পণ্য রপ্তানি করে সাধারণ বাজার সৃষ্টি করা যায়। এই আমন্ত্রণে মূলত পরবর্তীতে সাড়া দিয়েছিল যুক্তরাজ্য। এবং বিশেষ পরীক্ষায় এই কোশ্চেনটি এসে থাকে যে ইউরোপীয় ইউনিয়ন সৃষ্টির পেছনে কোন দেশের ভূমিকা ছিল না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে যুক্তরাজ্য বা ব্রিটেন। এখান থেকে এই কোশ্চেনগুলোকে পড়ে নেবেন। আরো একটি কোশ্চেন এসে থাকে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার পরেও ব্রিটেনের কিন্তু মুদ্রা ইউরো নয়, ব্রিটেনের মুদ্রা কিন্তু পাউন্ড হিসেবে এখন পর্যন্ত চলছে। এখন আমরা দেখব জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল। মানচিত্রের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে পারস্য উপসাগরের অন্তর্ভুক্ত বেশ কিছু রাষ্ট্র আছে। এই বেশ কিছু রাষ্ট্রের মধ্যে 6টি রাষ্ট্র, বিশেষ করে পারস্য উপসাগর, এরকম করে মানচিত্রের ভিতরে দেখবেন এই পারস্য উপসাগরকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোর সমন্বয়ে মূলত গঠিত হলো জিসিসি বা গালফ কোঅপারেশন। বিশেষ পরীক্ষার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিচের দেশগুলোর মধ্যে কোনটি গালফ কোঅপারেশন কাউন্সিলের অন্তর্ভুক্ত নয়, অথবা এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোশ্চেনটুকুকে মনে রাখবেন। সর্বপ্রথমে এটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়। আর জিসিসি এর সদর দপ্তর কিন্তু রিয়াদ, সৌদি আরব। এই কোশ্চেনটুকুকেও আপনি মনে রাখবেন, সৌদি আরব। জিসিসি রিয়াদ, সৌদি আরবে অবস্থিত। আমরা টেকনিকের কথা বলছিলাম এভাবে যে কাকু সৌদিতে জব করে। এই টেকনিকের মাধ্যমে জিসিসি এর অন্তর্ভুক্ত যে 6টি রাষ্ট্র রয়েছে, এই কোশ্চেনটি মনে রাখবেন যে জিসিসি এর অন্তর্ভুক্ত দেশ কতটি, 6টি রাষ্ট্র রয়েছে।
তাহলে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হলো? আমরা বলছিলাম যে পারস্য উপসাগরের মধ্যে উপসাগরীয় সহযোগিতাকে বৃদ্ধি করার জন্য এবং পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টি করার লক্ষ্যে জিসিসি 1981 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই 6টি দেশের সমন্বয়ে মূলত এটি প্রতিষ্ঠিত হয়। আমরা বলছিলাম কাকু সৌদিতে জব করে, কাকু সৌদিতে জব করে। এই টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন। আমরা সময় স্বল্পতার কারণে লিখছি না, জাস্ট অ্যাটেনটিভলি শোনার চেষ্টা করবেন। কাতার আমরা কাতারকে বুঝেছি, কুদরা কুয়েতকে বুঝেছি, সৌদি দ্বারা সৌদিকে বুঝিয়েছি, যে দ্বারা আমরা জয়েন্ট এমিরেটিস বা সংযুক্ত আরব আমিরাতি, জাস্ট এখানে আমরা মনে রাখার স্বার্থে লিখেছি যে দ্বারা আমরা জয়েন্ট এমিরেটিস অর্থাৎ ইউনাইটেড আমিরাটিসকে আমরা বুঝেছি বা সংযুক্ত আরব আমিরাতকে বুঝেছি, ও দ্বারা ওমানকে বুঝেছি, বি দ্বারা বাহরাইনকে বুঝিয়েছি, যার রাজধানী হচ্ছে মানামা। এখান থেকে এই টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবেন যে জিসিসি এর অন্তর্ভুক্ত 6টি দেশ, এই 6টি দেশকে এই টেকনিকের মাধ্যমে আমরা অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারি। তাহলে আমরা দেখলাম আঞ্চলিক সংগঠন সমূহ, এখান থেকে সাধারণত 2 মার্কের কোশ্চেন এসে থাকে। তাহলে বাদ দিবেন কোনটি? আমরা তারপরেও এখান থেকে কেটে সেটা কিন্তু ধরতেই পারি। আপনার অবশ্যই আরব লীগ পড়তে হবে, আসিয়ান পড়তে হবে, ইউরোপীয় ইউনিয়ন পড়তে হবে, এরপরে জিসিসি পড়তে হবে। ওয়াইসি থেকে কোশ্চেন আসলে মাত্র একটি কোশ্চেন আসতে পারে, সেটি হচ্ছে কত সালে বাংলাদেশ এর সদস্য পদ লাভ করে। জাস্ট এই কয়েকটি পড়লেও কিন্তু এখান থেকে 2 মার্কের কোশ্চেন আপনি কমন পেতে পারেন। এখন আমরা আসবো বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এখান থেকে 2 মার্কের কোশ্চেন আসে। অনেকগুলো বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি আছে, আমরা কেটে সেটে কয়েকটি অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এবং আশা করছি এর বাহিরে কোনো কোশ্চেন আসবে না। আমরা বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের কথা বলছিলাম। সর্বপ্রথমে ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে একটু আলোচনা করব। ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে এবং কেন সৃষ্টি হলো? আমরা বলছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিশ্বের অর্থনীতির শোচনীয় অবস্থা, তখন বিশ্বের অর্থনীতিবিদগণ এগিয়ে আসলেন এবং ভাবলেন কিভাবে বিশ্বের অর্থনীতিকে আবারও সচল করা যায়, কিভাবে ইউরোপ সহ বিশ্বের আরো অন্যান্য যে দরিদ্র রাষ্ট্রগুলো আছে সেখানে অধিক পুঁজির এলাকা থেকে কম পুঁজির এলাকায় অর্থের যোগান দেওয়া, সেই সাথে সাথে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী হওয়া যায়, এই মহান লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে জেমস মেইনার্ড কেইনস এর নেতৃত্বে একটি সম্মেলন অনুষ্ঠিত হলো 1944 সালে। আমরা বলছিলাম জেমস মেইনার্ড কেইনস কিন্তু ডাব্লিউবি এর উদ্যোক্তা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আনসার হয়ে যাবে, উদ্যোক্তা হচ্ছেন আপনার জেমস মেইনার্ড কেইনস। মেইনার্ড কেইনস বিসিএস পরীক্ষায় রিটেন পরীক্ষা সহ একেবারে প্রিলিমিনারির জন্য আপনি এখান থেকে এটা পড়ে নেবেন যে ডাব্লিউবি সৃষ্টির পেছনে কিন্তু জন মেইনার্ড কেইনস এর ভূমিকা এখানে অনস্বীকার্য। আমরা বলছিলাম 1944 সালের 1 জুলাই একটি সম্মেলন অনুষ্ঠিত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রিটন উডস নামক একটি জায়গায়, আর এই কারণে এটির নাম দেওয়া হলো ব্রিটন উডস সম্মেলন। ব্রিটন উডস সম্মেলনে বেশ কিছু ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এখানে তিনটি অর্গানাইজেশন সৃষ্টি করার কথা বলা হয়। এর মধ্যে একটি ছিল ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক, একটি ছিল আইএমএফ, আর একটি ছিল আইটিও। প্রথম দুটি খুব সহজভাবে সৃষ্টি হলেও পরবর্তীতে আইটিও বা বাণিজ্য সংক্রান্ত যে অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, এটি কিন্তু বিভিন্ন দেশের বাধা প্রতিকূলতার সামনে যথাসময়ে প্রতিষ্ঠিত হতে পারেনি, যদিও পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়। যাই হোক, আমরা একটু পরে যখন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আলোচনা করব তখন এটি নিয়ে আলোচনা করব। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছিলাম। এটি প্রতিষ্ঠিত হয় ওয়ার্ল্ড ব্যাংক ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে। 1944 সালের 1 জুলাই ব্রিটন উডস সম্মেলন অনুষ্ঠিত হলো। আর 1945 সালের 27 ডিসেম্বর এসে আপনার ডাব্লিউবি প্রতিষ্ঠিত হলো। আমরা বলছিলাম এই সালটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিসিএস পরীক্ষায় আসতে পারে যে ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়। আমরা বলছিলাম 1945 সালের 27 ডিসেম্বর। ওয়ার্ল্ড ব্যাংক বলতে মূলত কোনো অর্গানাইজেশন নেই, এর অন্তর্ভুক্ত কিছু অঙ্গ সংগঠন আছে। এই সবগুলো সংগঠনকে একত্রে নিয়ে মূলত ডাব্লিউবি বা ওয়ার্ল্ড ব্যাংক পরিচালিত হয়। আমরা বলছিলাম কিছু অর্গানাইজেশনের কথা, সেটি হচ্ছে আইবিআরডি, এরপরে আপনার রয়েছে আইডিএ, এরপরে রয়েছে আপনার আইএফসি, এরপরে আপনার রয়েছে আইসিএসআইডি, এরপরে আপনার রয়েছে মিগা।
মিগা। যাই হোক, আমরা একটু পরে এগুলো আলোচনা করব। বিসিএস পরীক্ষার জন্য সবচেয়ে যেটি বেশি গুরুত্বপূর্ণ যে এটি কত সালে প্রতিষ্ঠিত হয়, 1945 সালে 27শে ডিসেম্বর। আর কার্যকর কত সালে হয় এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম এটি কার্যকর হলো 1946 সালে এসে, 1946 সালে এসে কার্যকর হয়। এটি আপনি মনে রাখার চেষ্টা করবেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আসে যে বর্তমানে এর প্রধান কে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান কিন্তু আপনাদের মধ্যে অনেকেই জানেন যে জিম ইয়ং কিম। তিনি 2012 সাল থেকে, আমরা বলছিলাম জিম ইয়ং কিম, তিনি 2012 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু দায়িত্বরত অবস্থায় আছেন। আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলছিলাম, এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন যদি পরীক্ষায় কোশ্চেন আসে এখান থেকেও আসতে পারে সেটি হচ্ছে সর্বপ্রথমে আইবিআরডি নিয়ে আলোচনা করা যাক। বিশ্বের মধ্যে যে সমস্ত উন্নয়নশীল রাষ্ট্র আছে এই উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে ঋণ প্রদান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই আইবিআরডি। আইবিআরডি এর পুনরূপ পড়ে নেবেন, এটি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এটি মনে রাখার চেষ্টা করবেন, তাহলে পরীক্ষা কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন করা হতে পারে। তাহলে আইবিআরডি কত সালে প্রতিষ্ঠিত হয়? আইবিআরডি বলতেই মূলত প্রকৃতপক্ষে কিন্তু বিশ্ব ব্যাংকে বোঝানো হয়। এটি মনে রাখার চেষ্টা করবেন যে বিশ্ব ব্যাংক বলতে মূলত আইবিআরডি এটিকেই প্রকৃতপক্ষে বোঝানো হয়। এটি তার মানে প্রতিষ্ঠিত হয়েছিল 27শে ডিসেম্বর 1945 সালে। যেহেতু বিশ্ব ব্যাংক ওই তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এটি হচ্ছে মূল অঙ্গ সংগঠন আইবিআরডি, এটি 1945 সালে এসে এটি প্রতিষ্ঠিত হয়। এখন আমরা আইডিএ কে নিয়ে আলোচনা করব, বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। যে সকল দেশ আইবিআরডি থেকে ঋণ পায় না এবং যে সকল দেশের মাথাপিছু আয় 800 মার্কিন ডলারের নিচে, সেই সমস্ত দেশ আপনার আইডিএ এর শরণাপন্ন হয় এবং আইডিএ তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করে। আর এই কারণে এটিকে বলা হয় সফট লোন উইন্ডো। আমরা বলছিলাম আইডিএ কে সফট লোন উইন্ডো বলা হয়। বিশেষ পরীক্ষায় একবার কোশ্চেন এসেছিল নিচের কোনটি বিশ্ব ব্যাংকের মধ্যে সফট লোন উইন্ডো নামে পরিচিত, সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে গিয়েছিল আইডিএ। আর একটি কোশ্চেন আমরা বলেছিলাম যে যে সকল দেশের মাথাপিছু আয় 800 মার্কিন ডলারের নিচে, সে সকল দেশকেই মূলত আইডিএ সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এখান থেকে এই তথ্যগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। সময় স্বল্পতার কারণে কিন্তু আমরা এগুলো ডিটেইলস আলোচনা করছি না, এবং প্রিলিতে এই ধাঁচারই কোশ্চেন সাধারণত আসবে, একটি থেকে দুইটি কোশ্চেন এলেও আসতে পারে। আইএফসি বা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, যেটি মূলত বেসরকারি খাতকে উন্নয়ন করার জন্য এরা ঋণ প্রদান করে থাকে। এরপরে আপনার মিগা হচ্ছে আপনার বৈদেশিক বিনিয়োগ এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে সবচাইতে আপনি বেশি ফোর্স দিবেন আইবিআরডি এবং আইডিএ। বিশ্ব ব্যাংকের মধ্যে এই দুটি গুরুত্বপূর্ণ সংগঠন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা এরপরেও দেখলাম যে কত সালে এটি প্রতিষ্ঠিত হয়, কত সালে এটি কার্যকর হয়, এই সংক্রান্ত কোশ্চেন গুলোই কিন্তু বারবার বিসিএস পরীক্ষায় ঘুরে ফিরে কোশ্চেন আসে। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে কতটি দেশ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে 188টি। আমরা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব আইএমএফ নিয়ে। আইএমএফ এর পুনরূপ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটি আপনাদের মধ্যে সবাই জানেন। এটিও কিন্তু প্রতিষ্ঠিত হয় আপনার 27শে ডিসেম্বর, এটি মনে রাখার চেষ্টা করবেন, 27শে ডিসেম্বর 1945 সালে। আর এটি নিয়ে একটু কনফিউশন আছে। এটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং রিলায়েবল ইনফরমেশন, সেটি হচ্ছে কার্যকর হয় আপনার 1947 সালে। আইএমএফ কত সালে কার্যকর হয়, 1946 সালে না 1947 সালে? 1947 সালে হচ্ছে আইএমএফ প্রকৃতপক্ষে এর কার্যক্রম চালু করে। আইএমএফ এর বর্তমান যিনি প্রধান তিনি হচ্ছেন ক্রিস্টিনা লগার্ড। এটি মনে রাখার চেষ্টা করবেন, ক্রিস্টিনা লগার্ড এটি পড়ে নেবেন। এবং আইএমএফ এর অধীনে বর্তমানে 188টি দেশ রয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আমরা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে 3টি অর্গানাইজেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এর মধ্যে আইএমএফ কিন্তু গুরুত্বপূর্ণ। আইএমএফ থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই দুটির মধ্যে থেকে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এখন আমরা আলোচনা করব এডিবি নিয়ে, বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দক্ষিণ এশিয়ার অর্থনীতিকে সুসংহত করার জন্য এবং পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় যে দেশগুলো আছে সেই দেশগুলোর সমন্বয়ে প্রতিষ্ঠিত হলো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। আমরা এডিবির কথা বলছিলাম।
এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর পূর্ণরূপ আপনাদের মধ্যে অনেকেই জানেন। এর সদর দপ্তর কিন্তু বিসিএস পরীক্ষা একবার এসেছিল, সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে। আমরা বলছিলাম ম্যানিলা, ফিলিপাইন, ম্যানিলা ফিলিপাইনে এর সদর দপ্তর অবস্থিত। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি কিন্তু 1966 সালে প্রতিষ্ঠিত হয়। আর বর্তমান সদস্য কতটি? এটিও গুরুত্বপূর্ণ। বর্তমান সদস্য কিন্তু 67টি। জাস্ট এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন যে 66 সালে এটি প্রতিষ্ঠিত হলো, আর ঠিক একবারই অর্থাৎ 67টি হলো এর বর্তমান সদস্য, এডিবি এর সদস্য। এখান থেকে এই তথ্যগুলো পড়ে নিলেই কিন্তু আপনি পরীক্ষায় কমন পাবেন। বিসিএস পরীক্ষা আরো একবার কোশ্চেন এসেছিল যে বাংলাদেশ এডিবি এর সদস্য পদ লাভ করে কত সালে? সেক্ষেত্রে কিন্তু আনসার আপনার হয়ে যাবে 1973 সালে। এডিবি থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই সংক্রান্ত কোশ্চেন গুলোই এসে থাকে। এখন আমরা দেখবো আইডিবি নিয়ে। আইডিবি থেকে যদি কোশ্চেন আসে তাহলে কি প্যাটার্ন বা কি ধাঁচের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটি কথা বারবার মনে রাখবেন যে মুসলিম দেশের অর্থনীতিকে উন্নয়ন করার জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়। আর এটির ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে, অর্থাৎ যে সকল রাষ্ট্র আইডিবি এর সদস্য পদ লাভ করবে সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ওআইসি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তবে শর্ত হচ্ছে, তবে কথা হচ্ছে যে কোন দেশ ওআইসি এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার পরেও আইডিবি এর সদস্য নয়, সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে আইভরি কোস্ট। একটি কথা মনে রাখবেন, এই কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আইভরি কোস্ট, যারা কিনা ওআইসি এর সদস্য পদ লাভ করেছে কিন্তু আইডিবি এর সদস্য পদ লাভ করেনি। আইভরি কোস্ট। আইডিবি এর কথা বলছিলাম, বর্তমান সদস্য রাষ্ট্র কিন্তু এখানে রয়েছে আপনার 57টি। আরো একটি কোশ্চেন এখান থেকে পড়ে নেবেন, সেটি হচ্ছে বাংলাদেশে আইডিবি এর কার্যক্রম কত সালে চালু হয়? এটি কিন্তু 1983 সালে বাংলাদেশে আইডিবি এর কার্যক্রম মূলত শুরু হয়। আইডিবি থেকে যদি কোশ্চেন আসে এই কয়েকটি কোশ্চেনই আসবে, তারপরেও আপনি কত সালে প্রতিষ্ঠিত হয় এটি পড়ে নিতে পারেন। এটি হচ্ছে আপনার 20 সেপ্টেম্বর 1975 সালে মূলত আইডিবি বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এটি প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশে কবে আইডিবি এর কার্যক্রম চালু হয় এটি জাস্ট এখান থেকে পড়ে নেবেন। আমরা আইডিবি নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করলাম। এরপরে আমরা ওপেক নিয়ে আলোচনা করব। বিশ্বের মধ্যে যে সমস্ত তেল উৎপাদনকারী রাষ্ট্র আছে তারা ভাবলো কিভাবে নিজেদের অর্থনীতিকে আরো বৃদ্ধি করা যায়। আর এই মহান লক্ষ্যকে সামনে রেখে ভেনেজুয়েলার উদ্যোগে 1960 সালে প্রতিষ্ঠিত হলো ওপেক। আমরা বলছিলাম 1960 সালের কথা। ওপেক প্রতিষ্ঠিত হয়, যার পূর্ণরূপও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আমরা সময় স্বল্পতার কারণে লিখছি না, যা সেটি এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে বিসিএস পরীক্ষার জন্য সবচাইতে বেশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে ওপেকের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা কতটি। ম্যাক্সিমাম বইয়ে একটি ইনফরমেশন আসে, সেটি হচ্ছে 15টি। তবে 15টি কিন্তু আনসার বর্তমানে হবে না। বর্তমানে ওপেকের অন্তর্ভুক্ত দেশ হচ্ছে 14টি। কেননা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে বিগত 31 ডিসেম্বর 2018 কাতার নিজেদেরকে এখান থেকে প্রত্যাহার করে নেয়, যার কারণে ওপেকের সদস্য রাষ্ট্র 15 থেকে কমে বর্তমানে 14টি হয়েছে। এখান থেকে এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম 31 ডিসেম্বর 2018 কাতার নিজেদেরকে এখান থেকে প্রত্যাহার করে নেয়। ওপেকের সদর দপ্তর কোথায় এই সংক্রান্ত কোশ্চেনও খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলছিলাম ওপেকের সদর দপ্তর অবস্থিত কিন্তু অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হচ্ছে আপনার এই সদর দপ্তর। নিচের কোন দেশটি ওপেকের মধ্যে অন্তর্ভুক্ত আর কোন দেশটি ওপেকের মধ্যে অন্তর্ভুক্ত নয় এই সংক্রান্ত কোশ্চেনও আসে। আর এই জন্য আপনাদেরকে দিব একটি টেকনিক, যে টেকনিকের উপরে ভিত্তি করে আপনি আজীবন মনে রাখতে পারবেন যে নিচের কোন দেশটি ওপেকের মধ্যে অন্তর্ভুক্ত। সেটি হচ্ছে লাকি। লাকি সঙ্গে নাই, সঙ্গে নাই ভেক সংবাদ। ভেগকে আপনি ঠিক এভাবে লেখার চেষ্টা করবেন, ভিইজি কে। যদিও আমরা জানি ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, যার স্পেলিং হচ্ছে এরকম VAQUE। ভেগ মানে হচ্ছে অস্পষ্ট। জাস্ট এখান থেকে আপনি ভেগটা বানান এভাবে লেখার চেষ্টা করবেন যে লাকি সঙ্গে নেই ভেগ সংবাদ। ভেগ মানে কি? অস্পষ্ট সংবাদ। জাস্ট মনে রাখার চেষ্টা করবেন সংবাদ। এখন আমরা ব্যাখ্যা করব যে 14টি রাষ্ট্র এর মধ্যে আছে। এর দ্বারা আমরা লিবিয়াকে বুঝেছি, এর দ্বারা অ্যাঙ্গোলিয়াকে বুঝেছি, আলজেরিয়াকে বুঝিয়েছি। এরপরে লাকি আমরা বলছিলাম কে দ্বারা আমরা কুয়েতকে আমরা বুঝিয়েছি, আই দ্বারা আমরা ইন্দোনেশিয়াকে বুঝিয়েছি, সঙ্গে দ্বারা আমরা সংযুক্ত আরব আমিরাতকে বুঝেছি,
নাই দ্বারা আমরা নাইজেরিয়াকে বুঝিয়েছি, ই দ্বারা আমরা ইন্দোনেশিয়াকে বুঝিয়েছি, ভি দ্বারা আমরা ভেনিজুয়েলাকে বুঝিয়েছি, ই দ্বারা ইকুয়েডরকে বুঝেছি, জি দ্বারা গ্যাবনকে বুঝিয়েছি, কে দ্বারা কঙ্গো প্রজাতন্ত্রকে বুঝেছি, সংবাদ দ্বারা আমরা সৌদি আরবকে বুঝিয়েছি। জাস্ট এই টেকনিকের মাধ্যমে আপনি ওপেকের অন্তর্ভুক্ত যে 14টি দেশ, এই 14টি দেশকে কিন্তু অনেক দিন পর্যন্ত মনে রাখার চেষ্টা করবেন। আমরা বারবার বলছিলাম যে ওপেকের অন্তর্ভুক্ত কোন দেশ আর কোন দেশ নয়, সেটা কিন্তু আগামী 40তম বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই টেকনিকের মাধ্যমে মনে রাখবেন যে লাকি সঙ্গে নেই ভেক সংবাদ। এল দ্বারা আমরা আবারও আপনাদের সাথে রিপিট করছি, এল দ্বারা কিন্তু আমরা লিবিয়াকে বুঝেছি, এ দ্বারা অ্যাঙ্গোলা আলজেরিয়াকে বুঝিয়েছি, কে দ্বারা কুয়েতকে বুঝেছি, আই দ্বারা ইরাককে ইন্দোনেশিয়াকে বুঝিয়েছি এবং ইরাককে বুঝিয়েছি। এরপরে সঙ্গে দ্বারা আমরা সংযুক্ত আরব আমিরাতকে বুঝেছি, না দ্বারা নাইজেরিয়াকে বুঝেছি, ই দ্বারা ইন্দোনেশিয়াকে বুঝেছি, ভি দ্বারা ভেনিজুয়েলাকে, ই দ্বারা ইকুয়েডরকে, জি দ্বারা গ্যাবনকে, কে দ্বারা কঙ্গো প্রজাতন্ত্রকে বুঝেছি। এই 14টি রাষ্ট্র হচ্ছে ওপেকের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা বলছিলাম যে তেল উৎপাদনকারী রাষ্ট্র পরস্পরের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে বৃদ্ধি করার লক্ষ্যে মূলত ভেনিজুয়েলার উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। এই কোশ্চেনটুকুকে মনে রাখবেন যে ওপেক কোন দেশের অধীনে মূলত এটি প্রতিষ্ঠিত হয়। ভেনিজুয়েলা। ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা এর নেতৃত্বে ওপেক প্রতিষ্ঠিত হয়। বিশ্বের মধ্যে সবচাইতে তেল মজুদ কিন্তু রয়েছে ভেনিজুয়েলাতে, যদিও তারা তেল বেশি পরিমাণে উৎপাদন করে না। আমরা ওপেক থেকে যদি কোশ্চেন আসে, এই ধাঁচের কোশ্চেনই আসবে, আমরা এটি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব D8 বা ডেভেলপিং এইড নিয়ে। বিশ্বের মধ্যে মুসলমানদের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার জন্য D8 প্রতিষ্ঠিত হলো, আলোচনা করব। D8 থেকে কি কি কোশ্চেন গুলো আপনি পড়ে নেবেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। D8 এই অর্গানাইজেশনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে সেটি আপনি মনে রাখবেন। 1997 সালে প্রতিষ্ঠিত হয়, আর এর বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 8টি। এটি পড়ে নেবেন। আর এর সদর দপ্তর কিন্তু হচ্ছে তুরস্কের সদর দপ্তর, এটি কিন্তু ইস্তাম্বুল তুরস্ক। আমরা বলেছিলাম যে মুসলিম যে সমস্ত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোর অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এই D8 বা ডেভেলপিং এইড এটি গঠিত হয়। বিসিএস পরীক্ষার জন্য সবচাইতে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিচের কোন দেশটি D8 এর মধ্যে অন্তর্ভুক্ত আর কোন দেশটি D8 এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। D8 এর অন্তর্ভুক্ত দেশগুলোকেও আমরা একটি টেকনিকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব, ঠিক এভাবে যে বাপ মা নাই তুমি সব। অনেকেই কিন্তু নিজেদের স্ত্রীকে বেশি ভালোবেসে বা মহব্বত থাকার কারণে অনেক সময় কিন্তু এই কথা বলে থাকে যে বাপ মা আমার কেউ নেই, তুমি একমাত্র সব। যা হোক, যদিও সেটি ঠিক না, আমরা ওদিকে যাচ্ছি না। বা দ্বারা আমরা মূলত বাংলাদেশকে বুঝেছি, প দ্বারা পাকিস্তানকে বুঝেছি, মা দ্বারা মালয়েশিয়াকে বুঝেছি, না দ্বারা নাইজেরিয়াকে বুঝেছি, ই দ্বারা আমরা ইরাককে বুঝেছি, তু দ্বারা তুরস্ককে বুঝেছি, মে দ্বারা মিশরকে বুঝেছি। এই কয়েকটি দেশ আপনার ডেভেলপিং এইড বা D8 এর মধ্যে অন্তর্ভুক্ত। D8 এর মধ্যে অন্তর্ভুক্ত কোন রাষ্ট্র, আশা করছি এই টেকনিকের মাধ্যমে অনেকদিন পর্যন্ত মনে রাখতে পারবেন। তার মানে আপনি ডেভেলপিং এইড থেকে যদি কোনো কিছু না পড়েন, এটি অবশ্যই আপনাকে পড়তে হবে। আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি আপনাকে পড়ে নিতে হবে। আমরা D8 নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব বিমস্টেক নিয়ে। বিমস্টেক কত সালে প্রতিষ্ঠিত হয় এবং সর্বশেষ কত তারিখে বিমস্টেকের সম্মেলন অনুষ্ঠিত হলো, এটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। আমরা বলছিলাম যে বিমস্টেকের সর্বশেষ যে সম্মেলন সেটি কোথায় অনুষ্ঠিত হয় এবং কত তারিখে হয়, এটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এটি আপনাদের জন্য হোম টাস্ক থাকছে। আমরা বলছিলাম যে বিমস্টেক এটি 1997 সালে প্রতিষ্ঠিত হয়। 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এর অন্তর্ভুক্ত যে দেশ সেগুলোকেও কিন্তু একটি টেকনিকের মাধ্যমে মনে রাখা যেতে পারে। এভাবে কোশ্চেন আসতে পারে যে নিচের কোন দেশটি বিমস্টেকের মধ্যে অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে থাইমা। এভাবে মনে রাখবেন, থাইমা বাসি ভাত ভুনে খাও। থাইমা বাসি ভাত ভুনে খাও, জাস্ট এই টেকনিকটি আপনি মনে রাখার চেষ্টা করবেন। থাই দ্বারা থাইল্যান্ডকে বুঝেছি, মা দ্বারা মালয়েশিয়াকে বুঝেছি, বা দ্বারা আমরা বাংলাদেশকে বুঝেছি, সি দ্বারা শ্রীলঙ্কাকে বুঝেছি, আমরা মা দ্বারা কিন্তু মূলত মায়ানমারকে বুঝেছি, ভাত দ্বারা আমরা ভারতকে বুঝেছি, ভূ দ্বারা ভুটানকে বুঝেছি, নে দ্বারা নেপালকে বুঝিয়েছি। বিমস্টেকের অধীনে এই কয়েকটি দেশই মূলত রয়েছে। আমরা বলছিলাম থাইমা বাসি ভাত ভুনে খাও এই টেকনিকের মাধ্যমে থাই দ্বারা থাইল্যান্ডকে বুঝেছি, মা দ্বারা মালয়েশিয়াকে, বা দ্বারা বাংলাদেশকে,
সি দ্বারা শ্রীলঙ্কাকে, ভাত দ্বারা আমরা ভারতকে বুঝেছি, ভূ দ্বারা ভুটানকে, নে দ্বারা নেপালকে, মা দ্বারা কিন্তু মায়ানমারকে আমরা বুঝিয়েছি। জাস্ট এটি আপনি এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন সর্বশেষ আমরা আলোচনা করব WTO এবং গ্যাট নিয়ে। আমরা বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন বিশ্বের অর্থনীতির শোচনীয় অবস্থা, তখন জন মেইনার্ড কেইনসের নেতৃত্বে তিনটি অর্গানাইজেশন সৃষ্টির কথা বলা হয়েছিল। এর মধ্যে WB সৃষ্টির পিছনে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয়নি, IMF সৃষ্টির পিছনেও কোনো সমস্যা সৃষ্টি হয়নি, কিন্তু যখন বাণিজ্য সংক্রান্ত অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ট্রেড অফ অর্গানাইজেশন সৃষ্টি করা হবে, তখন বিভিন্ন দেশ ভেটো প্রদান করলো বিভিন্ন যুক্তি দেখিয়ে। অবশেষে সব দেশই এখানে সম্মত হয় এবং তারা এর অধীনে চলে আসে এবং ITO বা ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। এরপরে 1948 সালে এসে আপনার ITO এটি পরিবর্তিত হয়ে গেল গ্যাট। আমরা বলছিলাম ITO এটি পরিবর্তিত হয়ে গেল হচ্ছে গ্যাট। এরপরে আপনার 1995 সালে এসে এটির নাম আবারও পরিবর্তিত হলো এবং বিশ্বের মধ্যে বাণিজ্য সংক্রান্ত যে সংস্থা WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হলো। বিশেষ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কত সালে প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা বলছিলাম 1 জানুয়ারি 1995 সালের কথা। 1 জানুয়ারি 1995 WTO এটি প্রতিষ্ঠিত হয়। আরো একটি কোশ্চেন ঘুরে ফিরে আসে যে বাংলাদেশ WTO এর সদস্যপদ কত সালে লাভ করে। সেক্ষেত্রে আনসার কিন্তু হয়ে যাবে আপনার 1 জানুয়ারি, অর্থাৎ যেদিন WTO গঠিত হয়েছে ঠিক সেই দিনই কিন্তু আপনার বাংলাদেশ সদস্যপদ লাভ করে, 1 জানুয়ারি 1995 সালে। আরো একটি কোশ্চেন আসে যে গ্যাটির সদস্যপদ লাভ করে বাংলাদেশ কত সালে। সেক্ষেত্রে কিন্তু আনসার হয়ে যাবে 1972 সালে। 1972 সালে কিন্তু বাংলাদেশ গ্যাটির সদস্যপদ লাভ করে। আজকে আমরা দেখলাম গুরুত্বপূর্ণ 4 মার্কের সংক্ষিপ্ত একটি সাজেশন এবং আপনাদেরকে একটি সুন্দর আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের সাধ্যমতো ভিডিও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করি এবং কোন কোন কোশ্চেনগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি এবং আন্তর্জাতিক সংগঠন সমূহ, এখান থেকে 4 মার্কের কোশ্চেন আসে। আমরা বারবার বলছি এখানে কিন্তু অনেকগুলো সংগঠন আছে, সবগুলো সংগঠন পড়ার দরকার নেই। আমরা যে দেশগুলো নিয়ে আলোচনা করলাম, যে সংগঠন নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে থেকেই কমন পাবেন বলে আমরা আশা করছি। আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিকে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে আবারও মনে করে দিচ্ছি, আমরা আন্তর্জাতিক বিষয়গুলির উপরে ভিত্তি করে 3 পর্বের ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম, আমাকে সাজেশন দিয়েছিলাম। আজকের এই পর্বে আরো 4 মার্কের সাজেশন দিলাম। আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শেষ করতে যাচ্ছি। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালগুলো এতটুকু ভালো লাগে, তাহলে only one request to you, that is please subscribe our channel and don't forget to like and share our videos. We will be right back with a new video tutorial soon. Till then, Allah Hafiz.